হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো, বিশেষ করে এইচএসসি 24 ব্যাচ। সো আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম ফার্স্ট পেপারের বিগত বছরের প্রশ্নের অ্যানালাইসিসে শেষ মুহূর্তে চ্যাপ্টার ভিত্তিক চূড়ান্ত সাজেশন নিয়ে। তো আজকে আমরা সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। সো সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলো লিখে রেখেছি আমি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস গুলো লিখে রেখেছি এবং দেখানোর ট্রাই করব কোন টপিকস গুলো তুমি যদি কভার করতে পারো তাহলে মোটামুটি তুমি ম্যাক্সিমাম আউটপুটটা পরীক্ষা নিয়ে আসতে পারবে এবং সেটা দেখানোর ট্রাই করব। সো তাপগতিবিদ্যা থেকে তোমার প্রশ্ন হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, অর্থাৎ হচ্ছে ডিকিউ ইজ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এই সূত্রটা থেকে বিগত সালের প্রশ্ন এসেছে, সি নাম্বার প্রশ্ন এসেছে 3 বার, ডি নম্বরের প্রশ্ন এসেছে 5 বার। সো বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ার সমীকরণ কৃত কাজ যে রয়েছে সেই রিলেটেড কোশ্চেন গুলো আসছে 14 বার প্রশ্ন আসছে এবং সি নাম্বারে এই নাম্বার প্রশ্ন আসছে 15 বার। তো এবং প্রশ্ন আসছে তাপীয় ইঞ্জিন থেকে, তাপীয় ইঞ্জিনের দক্ষতা নির্ণয়, কৃত কাজ নির্ণয়, সেগুলো থেকে প্রশ্ন আসছে অ্যারাউন্ড 19 বার এবং হচ্ছে তোমার 17 বার। এন্ট্রপি থেকে প্রশ্ন আসছে 6 বার এবং হচ্ছে 9 বার। সো মোটা দাগে যদি তুমি দেখতে চাও এই অধ্যায়ে আমি যে টপিকস গুলো কমাই লিখছি এই টপিকস গুলো একটু দেখতে পারো। সো 4টা তাপগতীয় প্রক্রিয়া রয়েছে আমরা জানি, আমাদের সমষ্ণ প্রক্রিয়া, সমায়তন, সমচাপ এবং হচ্ছে রুদ্রতাপীয়। 4টা প্রক্রিয়া তুমি কৃত কাজ কত সেটা বের করবে, সেখানে ডিকিউ কত, তারপর কোনটাতে কি ফিক্সড থাকে, যেমন সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা ফিক্সড থাকে, সমায়তন প্রক্রিয়ায় আয়তনটা ফিক্সড থাকে এবং রুদ্রতাপীয় প্রক্রিয়া আমাদের এন্ট্রপির পরিবর্তনটা 0 হয়। সো এই টপিকস গুলো তুমি সম্পূর্ণভাবে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে এই টপিকসটা একটু ভালোভাবে দেখবে এবং তাপগতীয় প্রক্রিয়ার যে সমীকরণ এই রিলেটেড কোশ্চেন গুলো দেখবে। এরপর আসি তাপীয় ইঞ্জিন। তাপীয় ইঞ্জিন তো মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই। হ্যাঁ, সেখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই, এখান থেকে প্রশ্ন না এসে থাকতে পারবে না। তাপীয় ইঞ্জিন থেকে প্রশ্ন হবে এবং এন্ট্রপি থেকেও প্রশ্ন হবে। সো তোমাকে এন্ট্রপি থেকে কি রকম প্রশ্ন করতে পারে, তোমাকে একটা সাইকেল দিয়ে দিল, সাইকেল দিয়ে বললো যে পূর্ণ চক্রে তোমার দেখা যায় এন্ট্রপি কত। সো এটা যদি একটা কার্নো ইঞ্জিন হয়ে থাকে বা কার্নো চক্র হয়ে থাকে তাহলে পূর্ণ চক্রে তোমার এস ডেল এস বা তোমার হচ্ছে যে এন্ট্রপির যে টোটাল এন্ট্রপি সেটা কিন্তু 0 হবে। সো এরকম প্রশ্ন করতে পারে। এরপরে তোমাকে প্রশ্ন করতে পারে কিউ সমানুপাতিক টি, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে আমাদের যে তাপ বাড়ে সেটা থেকে প্রশ্ন হতে পারে, তোমার কৃত কাজ থেকে প্রশ্ন হতে পারে। সো মোটা দাগে যদি এই টপিকস গুলো তুমি আয়ত্ত করতে পারো তাহলে এই চ্যাপ্টার থেকে তুমি ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসতে পারবে। সো নেক্সট হচ্ছে আমাদের আসি স্থির তড়িৎ। স্থির তড়িতে আমাদের সি নাম্বারের প্রশ্ন আসে নাই বিগত সালগুলোতে, এই নাম্বারের প্রশ্ন আসছে অ্যারাউন্ড 7 বারের মতো প্রশ্ন আসছে। এরপরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য থেকেও প্রশ্ন হয়েছে 3 বার এবং হচ্ছে 5 বার। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, তোমাকে একটা বস্তু এখানে বসে দিচ্ছে, এখানে বসে দিচ্ছে, বললো যে এটা থেকে কত দূরত্বে প্রাবল্য 0 হবে, কিংবা ছোট একটা দিল বড় একটা দিল, বললো যে কোনটা থেকে প্রাবল্য 0 হবে বা প্রাবল্যর একটা ভ্যালু দিয়ে দিল সেটা বের করতে বললো। সো এরকম প্রশ্ন হতে পারে তো এই ক্ষেত্রে প্রাবল্য রিলেটেড কোশ্চেন গুলো, এবং এখানে বেশ কিছু কেস থাকে। হ্যাঁ, সো কেস থাকে, সো কেস গুলো একটু তুমি দেখে নিবে। এরপরে আসি বিভব। বিভব থেকে ভালোই কোশ্চেন হয়, তোমাকে বর্গক্ষেত্র দিয়ে দিতে পারে কিংবা অন্য একটা বহুভুজ দিয়ে দিতে পারে, সেখান থেকে তোমাকে বললো যে কেন্দ্রে বিভব কত বের করো। সো এই কোশ্চেন গুলো তুমি পাবা। এখানে সি নাম্বারের প্রশ্ন আসছে 13 বার এবং ডি নাম্বারের প্রশ্ন আসছে অ্যারাউন্ড 4 বার প্রশ্ন আসছে। সো সমান্তরাল এবং গোলীয় পাতধারক থেকে প্রশ্ন হতে পারে। সো এখান থেকে পাতধারকের যে ধারকত্ব সেই রিলেটেড কোশ্চেন গুলো তুমি সি বের করার যে ফর্মুলা গুলো আছে সেগুলো সলভ করে যেতে পারো। সো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমান্তরাল পাতধারক থেকে প্রশ্ন আসছে 10 বার এবং ডি নাম্বারের প্রশ্ন আসছে 2 বার। বিভবটাও খুবই গুরুত্বপূর্ণ বলা যায়। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি, এখান থেকে একটা কোশ্চেন পাবা, এখান থেকে 1 সিকিউ পাবাই। হ্যাঁ, সো তাপগতিবিদ্যা থেকে একটা সিকিউ তো আসবে, 2টা সিকিউ কিন্তু পেতে পারো।
2টা সিকিউ পাওয়ার সম্ভাবনা আছে, এবং স্থির তড়িৎ থেকে মোটামুটি একটা সিকিউ পাবা এবং 2টা সিকিউ পেতে পারো। ঠিক আছে, সো এখানে কিন্তু চ্যাপ্টার গুলো খুবই ইম্পর্টেন্ট। এই মানে ধারকের সঞ্চিত শক্তি থেকে কোশ্চেন আসবে। ওকে, এখান থেকে একটা কোশ্চেন পাবাই যে ধারকের যে সমবায় রয়েছে, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় এবং সঞ্চিত শক্তির যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো থেকে এবং কোশ্চেন গুলো আসতে পারে। সো এখানে যদি তুমি মাধ্যম ব্যতিক্রম করা হয় তাহলে ধারকের সঞ্চিত শক্তি কিংবা ধারকত্ব নির্ণয়ের ক্ষেত্রে যে পরিবর্তন গুলো আসে, সো এই রিলেটেড কোশ্চেন গুলো তুমি একটু দেখে নিতে পারো বিগত সালের কোশ্চেন গুলো সলভ করার মাধ্যমে। সো চলো তড়িৎ আসো। সো চলো তড়িৎ খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সলিড তড়িৎ থেকে দেখা যায় যে অনেকগুলো বোর্ডে 2টা কোশ্চেন দিয়ে দেয়, এবং কোশ্চেন গুলো একটা যদি আসে হুইটস্টোন ব্রিজ থেকে, আরেকটা আসবে তোমার অন্যান্য টপিকস গুলো থেকে আসে। সো হুইটস্টোন ব্রিজটা এখানে মোটামুটি ইম্পর্টেন্ট আছে, বিগত সালে এখান থেকে প্রশ্ন আসছে অ্যারাউন্ড 4 বার, সি নাম্বারে, ডি নাম্বারে প্রশ্ন আসছে 5 বার, এবং জুলের তাপীয় ক্রিয়ার যে সূত্রগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন আসছে সি নাম্বারে 4 বার এবং ডি নাম্বার আসছে 12 বার। সো অ্যামিটারের পাল্লা বৃদ্ধি থেকেও প্রশ্ন আসে, 3 বার আসছে সি নাম্বারে, ডি নাম্বার আসছে 4 বার। সো বিদ্যুৎ বিলের প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে। এবং আমি যদি বলি এখানকার হট টপিক, একদম হট টপিক, কো টপিক, বর্তনীতে ওহমের সূত্রের প্রয়োগ অর্থাৎ সার্কিট সলভ করতে হবে। হ্যাঁ, তো সার্কিট গুলো কিভাবে সলভ করবে, তুমি কোন ওয়েতে সলভ করবে, সেটা আসলে সার্কিটটা কেমন তার উপর ডিপেন্ড করে। দেখা গেছে অনেক ক্ষেত্রে তুমি কিসব ইউজ করতেছো বা মেশ অ্যানালাইসিস ইউজ করতেছো, অথবা পয়েন্ট যে সিস্টেম রয়েছে ওইটা ইউজ করতেছো, কিভাবে তুমি সহজে সলভ করতে পারো সেটা তুমি সলভ করবা। আর যদি স্পেসিফিক বলে দেয় যে কিসবের সূত্রের সাহায্যে সলভ করো, তাহলে তোমার কিসবের সূত্র ইউজ করে কিন্তু সলভটা করতে হবে। সেখান থেকে সি নাম্বারের প্রশ্ন আসছে বর্তনীতে ওহমের সূত্র প্রয়োগ, 19 বার কোশ্চেন আসছে, এবং ডি নাম্বার প্রশ্ন আসছে 11 বার। বিদ্যুৎ কোষের সমবায় থেকে প্রশ্ন আসছে 5 বার, এবং ডি নাম্বার প্রশ্ন আসছে 6 বার। কৃষকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কৃষক থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে। কৃষকটা আমাদের যারা প্রশ্ন করেন শিক্ষকরা, ওনাদের খুব একটা প্রিয় টপিকস এর মধ্যে একটা হলো কৃষক, এবং হুইটস্টোন ব্রিজ নীতিটা তোমরা ভালোভাবে দেখবে। তো এখানে তোমাকে 3-4টা দিয়ে দিবে, তো তোমাকে এরকম সার্কিট দিয়ে দিলে, সো দেখো এরকম একটা সার্কিট দিয়ে দিল, বললো যে তোমার এটা ফি কিউ আর এস। সো তোমাকে 3টা ফিক্স থেকে বললো যে শেষটাতে কি পরিমাণ রোধের পরিবর্তন করলে কিংবা রোধ কত ওহম রোধ সমান্তরাল বা সিরিজে স্থাপন করলে আমাদের এই যে হুইটস্টোন ব্রিজটা তোমার সাম্য অবস্থায় থাকবে। সো এই কোশ্চেন গুলো তুমি সলভ করতে হবে। এমিটারের পাল্লা বৃদ্ধি, সো এখানে শান্টের একটা বিষয় চলে আসে, শান্ট এমিটার সলভ গুলো করতে হবে, শান্টের গুণক শিখতে হবে। তারপরে তোমার আমাদের গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কতটুকু যায়, শান্টের মধ্য দিয়ে কতটুকু আমাদের তড়িৎ প্রবাহ যায় সেটা বের করতে হবে। সো এখানে মোটামুটি হতে লাগে এই টপিক গুলো গুরুত্বপূর্ণ। এরপরে আসি আমাদের আরো একটা রয়েছে, এবং সেটা আমরা যদি একটু দেখি। আরেকটা কথা, এখান থেকে তুমি একটা সিকিউ পাবা, হ্যাঁ, এবং 2টা সিকিউ আসতে পারে, অনেকগুলো 2টা সিকিউ পাবা। এটা মোটামুটি লিখে রাখো, কারণ চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার চলতরিৎ। এরপরে আসি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়টার মধ্যে মোটা দাগে যদি বলতে যাই, তাহলে টপিকস আছে দ্রব্যের আপেক্ষিকতা, সময়ের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতা, 3টা সূত্র আছে, এবং আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ, এবং আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। এখান থেকে তোমাকে সূচন কম্পাঙ্ক বের করতে বলতে পারে, তারপর তোমাকে ফাই এটা বের করতে বলতে পারে। সো এখানে বিভিন্ন রিলেটেড কোশ্চেন গুলো হয়, এবং অনেকেই হচ্ছে এখানকার টপিকস গুলো একটু কমপ্লেক্স ভেবে এটা সলভই করে না। সো তোমরা যারা আগে একবার হলো পড়া আছে, তোমরা এই রিলেটেড প্রশ্নগুলো সলভ করতে পারবে। সো আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণের এখানে সি নাম্বারের প্রশ্ন আসছে অ্যারাউন্ড 14 বার, ডি নাম্বারের প্রশ্ন আসছে অ্যারাউন্ড 15 বার, এবং দৈর্ঘ্যের আপেক্ষিকতা থেকে প্রশ্ন আসছে 11 বার প্লাস 4 বার, এবং ভরের আপেক্ষিকতা থেকে প্রশ্ন আসছে 7 বার এবং আসছে 8 বার। সময়ের আপেক্ষিকতা থেকে প্রশ্ন আসছে তোমার 3 বার প্লাস হচ্ছে 9 বার।
সো মোটা দাগে যদি আমি বলি, মোটা দাগে যদি বলতে চাই, তুমি কি কি করবা বলো। এখানে একটা সূত্র আছে, এখানে একটা সূত্র আছে, দৈর্ঘ্যের সূত্র। সো এল ইজ ইকুয়ালস টু, তুমি বলতে পারো যে সূত্রটা আছে সেটা করবে। তারপর তোমাকে টি এর যে সূত্রটা আছে সেটা করতে হবে। এম ইজ ইকুয়ালস টু যে সূত্রটা আছে সেটা করতে হবে। এল ইজ ইকুয়ালস টু বি, নট রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। সো সময়ের আপেক্ষিকতার ক্ষেত্রে তুমি টি ইজ ইকুয়ালস টু কি বলবো বলতো, টি নট রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, এই সূত্রটা করতে পারো। এম ইজ ইকুয়ালস টু এম নট রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। সো এখানে টার্মস গুলো তোমাকে বুঝতে হবে। এম মানে কি বোঝাচ্ছে, এম নট মানে কি বোঝাচ্ছে, টি বলতে কি বোঝাচ্ছে, টি নট বলতে কি বোঝাচ্ছে, কোনটা মহাকাশ ছাড়ের জন্য ধরবো, টি ধরবো না টি নট ধরবো, এল ধরবো না এল নট ধরবো। এই টার্মস গুলো ঘুলাই ফেলা যাবে না, বুঝছো। আর এখানে আইনস্টাইনের ভেক্টরের সমীকরণ করতে হবে। সো এখানে ই এর একটা সূত্র আছে, ই স্কয়ার ইজ ইকুয়ালস টু পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। রিলেটেড কোশ্চেন গুলো সলভ করতে হবে। এরপরে তোমাকে ফাই রিলেটেড এগুলোর কথা তো বললামই। মোটা দাগে আমি যদি দেখতে চাই, দেখো এখানে তিনটে সূত্র, আর এখানে যে কয়েকটা টার্মস আছে, সূত্র আছে, সূত্রের ব্যবহার আছে, এগুলো দেখতে হবে। তো এখান থেকে মোটামুটি কোশ্চেন পাওয়া, এখান থেকেও একটা সিকিউ তো মিনিমাম পাওয়া, দুইটা সিকিউ পাইতে পারো, কোনো ব্যাপার না। এরপরে আসি ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞানে সবচেয়ে হট টপিক যদি বলো ব্যতিচার, অপবর্তনীয়তা। সো দেখো, ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলতে চাই সেটা হচ্ছে ব্যতিচার। হ্যাঁ, সো ব্যতিচারে তোমার ঝালর রিলেটেড বিভিন্ন কোশ্চেন গুলো হয়। সো অন্ধকার কোথায় গঠিত হবে, তারপরে তোমার উজ্জ্বল কোথায় গঠিত হবে, ডোরা ব্যবধান, ডোরা প্রস্থ, এই রিলেটেড কোশ্চেন গুলো আসে। তারপর আমাদের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলতে পারে। সো এগুলো থেকে মেইনলি কোশ্চেন গুলো হয়ে থাকে। সো ব্যতিচারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং বিগত সালের ব্যতিচার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। সি নাম্বারের প্রশ্ন আসছে 27 বার এবং ডি নাম্বারের প্রশ্ন আসছে অ্যারাউন্ড 26 বার। সো বুঝতেই পারছো ব্যতিচার কতটুকু ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি যদি মোটামুটি ব্যতিচার পড়ে যেতে পারো, অ্যারাউন্ড তুমি প্রশ্নগুলো পেয়ে যাবে, এবং ব্যতিচারের প্রত্যেকটা টার্মস তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। এরপর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে দশা পার্থক্য এবং হচ্ছে পথ পার্থক্য। একটা দিকে আরেকটার যে যাওয়ার যে প্রসেস, সেটাতে তুমি একটু দেখতে পারো। সো ম্যাথ গুলো মোটামুটি তুমি যদি সূত্রগুলো জানো এবং ভিজুয়ালাইজ করতে পারো, যে সো তুমি যদি সিনারিওটা যদি ভিজুয়ালাইজ করতে পারো, তাহলে ম্যাথগুলো তোমার জন্য সলভ করাটা খুব ইজি হবে। সো যে টপিকসগুলোর কথা বললাম সেই টপিকসগুলো ভালোভাবে দেখবে। আশা করছি ভৌত আলোক বিজ্ঞান থেকে তোমরা একটা সিকিউ পাবা। হ্যাঁ, একটা সিকিউ পাবা, এটাই। ব্যতিচারটা ভালোভাবে দেখে যাও এবং প্রত্যেকটা টার্মস এর সাথে ভালোভাবে পরিচিত হয়ে যাও। টার্মস গুলো ভুলাই ফেলিও না। জালোয়ার বলতে বোঝাচ্ছে তোমার একটা অন্ধকার একটা উজ্জ্বল, দুইটা মিলে জালোয়ার বোঝাচ্ছে। জালোয়ারের প্রস্থ, তারপর তোমার জালোর, তারপর ডোরা প্রস্থ, ডোরা ব্যবধান, ভেদ, প্রত্যেকটা টার্মস ইন্ডিভিজুয়ালি তোমরা বোঝার ট্রাই করো। আর বুঝেছো আশা করি, ইন্টারমিডিয়েট লাইফে ভালোভাবে বুঝেছো। সো সেগুলো বেস্ট অ্যাপ্লাইটা পরীক্ষা করে দিয়ে আসতে পারলে ভালো আর কি। সো এবার আসি পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার ফিজিক্স এই অধ্যায়টাতে। সো এখান থেকে ব্যাসার্ধ, রৈখিক বেগ, কৌণিক ভরবেগ, শক্তি, এখান থেকে মোটামুটি প্রশ্ন হয়, যদি ওইগুলো কেমিস্ট্রির প্রশ্ন আর কি। কেমিস্ট্রিতে মেইনলি এই টপিকগুলো থেকে প্রশ্ন হয়। সো ফিজিক্সে মাঝে মধ্যে আসে। সো বিগত সালগুলোতে যদি আমরা লক্ষ্য করি, সি নম্বরের প্রশ্ন আসছে 6 বার এবং ডি নম্বরের প্রশ্ন আসছে 1 বার। সো প্রোটনের কম্পাঙ্ক থেকে প্রশ্ন আসতে পারে। বিগত সালগুলোতে সি নাম্বার প্রশ্ন আসছে 1 বার, ডি নাম্বার প্রশ্ন আসছে 5 বার। সো এখানে যদি হট টপিক বলা যায়, তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু, গড়ায়ু এবং ক্ষয় সূত্রের ব্যবহার, এন, এন নট, ল্যামডা, টি, টি হাফ, তারপর তোমার টাউ, এই রিলেটেড কোশ্চেন গুলো তোমার বেশি আসতে দেখা যায়। সো এই রিলেটেড কোশ্চেন, এবং তোমাকে হয়তো একটা গ্রাফ দিয়ে দিল, সেখান থেকে অ্যান্সার গুলো করতে বলবে। এছাড়া তোমাকে ক্ষয় সূত্রের ব্যবহার থেকে প্রশ্ন আসবে। n is equals to n naught a to the power minus lambda t থেকে প্রশ্ন আসবে। সো
সবগুলো টপিকস গুলো সলভ করবে তুমি মেইনলি। এইটা হচ্ছে তোমার মেইন প্রায়োরিটি থাকবে। এই টপিক গুলো তুমি ভালোভাবে পারো কিনা সেটা আগে লক্ষ্য করবে। সো এখানে বিগত সালগুলোতে প্রশ্ন আসছে, সি নম্বরের প্রশ্ন আসছে 15 বার, ডি নম্বরের প্রশ্ন আসছে 14 বার। এছাড়া বর ত্রুটি এবং বন্ধন চুক্তি থেকে প্রশ্ন আসছে বিগত সালে। বর ত্রুটি এবং বন্ধন চুক্তি থেকে প্রশ্ন আসছে 2 বার এবং 2 বার, 4 বার প্রশ্ন আসছে। সো নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন টপিকসটা একটু দেখে রাখতে পারো। বাট তোমার মেইন গুরুত্ব থাকবে কোথায় বলতো? মেইন গুরুত্ব থাকবে তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু, গড়ায়ু এবং ক্ষয়সূত্রের ব্যবহার। এটা হচ্ছে মেইন প্রায়োরিটি পাবে এবং এখান থেকে তুমি একটা সিকিউ পাবা। ওকে, এখান থেকে একটা সিকিউ পাবা। এরপরে আসি আমাদের সবচেয়ে শেষ অধ্যায়, এখানে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। আগে বলে রাখি এখানে হচ্ছে লজিক গেট থেকে প্রশ্ন এসেছে বিগত সালে 7 বার, 7 বার, অর্থাৎ সি নাম্বার প্রশ্ন আসছে 7 বার, ডি নাম্বারের প্রশ্ন আসছে 7 বার। অর্ধ পরিবাহী থেকে প্রশ্ন আসছে তোমার 5 বার, 5 বার। মেইনলি এখানে হট টপিকস ট্রানজিস্টর। সো এখান থেকে মাঝে মধ্যে দেখা যায় যে তোমার বিবৃতিমূলক কোশ্চেন গুলো হয়, বা আলফা নির্ণয়, বিটা নির্ণয়, কিংবা তোমার ভার রোধ থেকে প্রশ্ন হয়। সো এইখানে ট্রানজিস্টর পুরোপুরি তোমাকে ভালোভাবে শিখতে হবে। সো এখানে বিগত সালে প্রশ্ন আসছে 28 বার এবং প্রশ্ন আসছে 27 বার। সো এখানে যদি তুমি একদিন সময় দাও, এই অধ্যায়টাতে যদি একদিন সময় দাও, তাহলে তুমি একটা সিকিউ পুরোপুরি কনফার্ম করতে পারবা এবং টপিকস গুলো মোটামুটি একবার যদি বুঝে যাও তাহলে মোটামুটি সিকিউ সলভ করার জন্য তোমার জন্য ইজি হয়ে যাবে। সো আমি বলবো ট্রানজিস্টর টপিকসটা তুমি পুরোপুরি ভাবে আয়ত্ত করে ফেলো এবং এইখান থেকে আসা বিগত সালের যে কোশ্চেন গুলো আসছে সেই কোশ্চেন গুলো ভালোভাবে সলভ করো। দেখবে মোটামুটি বেশ কয়েকটা প্রশ্ন যদি সলভ করো, তুমি যদি 22 এবং 23 সালের কোশ্চেন গুলো সলভ করো, ইয়ার কোশ্চেন গুলো সলভ করো, তাহলে তুমি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে। আর পারলে তুমি 21 গুলো একটু টাচ দিলা, হাতে করলাম, একটু দেখলা, জাস্ট ক্যালকুলেশনটা তুমি পারো কিনা, যে সূত্রটা ইউজ হয়েছে সেটা তুমি বুঝো কিনা। সো এতটুকুই। হ্যাঁ, সো আমি দেখানোর ট্রাই করেছি। তাপগতিবিদ্যা অধ্যায় দেখিয়েছি, স্থির তড়িৎ, চলতড়িৎ দেখিয়েছি এবং আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, নিউক্লিয়ার ফিজিক্স, ভৌত আলোক বিজ্ঞান, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স। আশা করি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখেছো এবং একটু হলেও উপকৃত হবে এবং প্রতিটা টপিক সম্পর্কে তোমার ভালো একটা আইডিয়া হয়েছে যে না, বিগত সালে যে প্যাটার্নে প্রশ্ন এসেছে এবারও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। এবং যে টপিকস গুলো আমাদের সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমরা সিকিউতে ম্যাক্সিমাম আউটপুট আমরা নিয়ে আসতে পারবো। সো এতটুকুই ছিল আজকের মতো ভিডিও, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।